আসসালামু আলাইকুম দর্শক, ব্রেকের পর আবারও ফিরে এলাম আপনাদের সাথে ই বিজনেস শো উইথ রাসেলে। আমাদের সাথে আজকে তিনজন স্পেশাল গেস্ট আপনারা শুনতেই পাচ্ছিলেন। আমরা সাব্বির আহমেদ চৌধুরী, খালেদ রেদওয়ান চৌধুরী, আমিনুল ইসলাম সাথে আছে আমাদের। আমরা এখন চলে যেতে চাই আমিনুল ইসলামের কাছে। আমাদের কোয়েশ্চেন থাকছে আসলে আপনার জন্য স্পেশালি যে বুয়েট টু অক্সফোর্ড এই জার্নিটা সম্পর্কে যদি আমরা একটু আমাদের দর্শকদেরকে শোনাতে চাই, আপনি একটু বলেন প্লিজ। থ্যাংক ইউ রাসেল ভাই। এই জার্নিটা আমার জন্য আসলে এরকম প্ল্যান কোনো জার্নি ছিল না। আমি যদি বলি যে আমি আসলে আমার প্রায়োরিটি কি, আমার লাইফের প্রায়োরিটি কি, আমার লাইফের প্রায়োরিটি হচ্ছে হ্যাপিনেস। সো ইভেন আজকে সকালে আমি বিবিসির একটা শো শুনছিলাম ড্রাইভ করতে করতে, তখন ওখানে একটা স্টেটমেন্ট ঠিক এভাবে এসেছে যে হ্যাপিনেস ইজ এ চয়েস। সো ইফ ইউ আস্ক মি হোয়াট ইজ মাই চয়েস ইজ হ্যাপিনেস। একদম ছেলেবেলা থেকে এটা ছিল। তো ভাগ্যিস অথবা ধরেন খেলতে খেলতে হয়ে গেছে আর কি অনেক কিছু। কারণ খেলতে খেলতেই আমি এসএসসি পাশ করলাম, ইন্টার পাশ করলাম, বুয়েটে ভর্তি হলাম। খেলতে খেলতেই ঢাকা ইউনিভার্সিটিতে 26 সালের ছাত্র হয়ে গেলাম। খেলতে খেলতেই ইউকেতে চলে আসলাম। মানে আমার জিনিসটা হচ্ছে অনেক, মানে এটা এটা হওয়াই লাগবে, এটা হতেই হবে এরকম কখনো ছিল না। তবে কেন জানি মনে হতো না চেষ্টা করলে হবে এক সময়। যেমন ধরেন আমি তো প্রথমে অক্সফোর্ডে আসলাম অক্সফোর্ড ব্রুকসে পড়ার জন্য। তখন মনে হলো আচ্ছা, অক্সফোর্ডে দুইটা ইউনিভার্সিটি, অক্সফোর্ড ব্রুকস এন্ড অক্সফোর্ড, তো যদি অক্সফোর্ডে হয় খারাপ তো হয় না। তো সেই জন্য আমি মাঝে মাঝে কিন্তু ওদের ওয়েবসাইটে যেয়ে দেখতাম যে আসলে কি চায় ওরা, ওদের রিকোয়ারমেন্ট কি। আবার অনেক সময় কিন্তু ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য টিউশন ফি অনেক বেশি, যেটা আউট অফ ইমাজিনেশন এজ এ বাংলাদেশি ওর সাউথ এশিয়ান, এটা পকেট থেকে টাকা দেয় ইম্পসিবল। কাজে এটা পসিবল না। আবার ধরেন স্কলারশিপের ব্যাপারটাও যথেষ্ট কঠিন। সেখানে ইমিগ্রেশনের ইস্যু আছে। ওদের রিকোয়ারমেন্টসও বেশ হাই, কারণ অনেক সময় ধরেন লো রিকোয়ারমেন্টস নিয়ে ওদেরকে ইমেইল করলে রিপ্লাই দিবে না, অনেক প্রফেসর পাত্তা দিবে না। তো আমার কি মনে হলো যে আস্তে আচ্ছা লেটস সি, মানে কোনো তাড়াহুড়া ছিল না কখনোই, মানে হওয়াই লাগবে, এই বছরেই হতে হবে, আগামী বছরই হতে হবে এরকম না, ধীরে সুস্থে। তো আমি ওই ধীরে সুস্থে করতে করতে আমি গত বছর ওদের কয়েকটা কনফারেন্সে গেলাম, কয়েকজন প্রফেসরের সঙ্গে পরিচয় হলো, কথা হলো, আমি ওনাদেরকে ইমেইল করলাম। তারা বললো যে তুমি অ্যাপ্লাই করো। আমি অ্যাপ্লাই করলাম খেলতে খেলতে, কোনো সিরিয়াসনেস নাই কিন্তু। এবং আমাকে যখন প্রথমবার ইন্টারভিউর জন্য কল করছে, আমি ইমেইলে চেক করি নাই। আমি ওখানে আমার আসলে 2-3টা ইমেল অ্যাড্রেস হওয়ার কারণে আমি ওখানে যে ইমেল অ্যাড্রেস দিয়ে আমি অ্যাপ্লাই করেছিলাম, আমি এক সপ্তাহ ইমেল চেক করি নাই। যখন চেক করলাম তখন দেখলাম যে আমার ইন্টারভিউ ডেট অলরেডি পার হয়ে গেছে, আর তখন হচ্ছে আমার আবার বেবি হবে। সব মিলে আমি হসপিটালে অনেক বেশি মুভ করছিলাম। এনিওয়ে, তো আমি মেইল করলাম যে লিসেন, আই ওয়াজ রিয়েলি ভেরি বিজি to attend the hospital sessions with my wife and baby. I said, no problem. We'll invite you for another interview. ইন্টারভিউ দিলাম, যখন ইন্টারভিউতে বসলাম এরকম আপনাদের মধ্যে 4-5 জন প্রফেসর আমার সামনে এসে খুব জ্ঞানী জ্ঞানী লোকজন আসলো। আমি ওনাদের প্রোফাইল আগেই পড়ে নিলাম, যে ওনাদের প্রোফাইল দেখে তো আমার মাথা খারাপ। আমি বললাম বাহ, এখন আমাকে প্রশ্ন করলে কি হবে। তাহলে এখন যেহেতু আমার হারানোর কিছু নাই এবং হ্যাপিনেস ইজ মাই চয়েস, না হলে আমার কিছু যায় আসে না, আমি খুবই ফ্র্যাঙ্কলি ছিলাম, ভেরি ফ্র্যাঙ্কলি। ওনারা যা অ্যান্সার করেছেন আমি চেষ্টা করেছি। যখন মনে হয়েছে যে কোয়েশ্চেনের অ্যান্সারটা আমার বক্সের মধ্যে না, আউট অফ দ্য বক্স, আমি ওটাকে ম্যানেজ করে অন্যদিকে নিয়ে গেছি ওই খাঁচকাটা রচনার মতো। তো উনারা আমার মজা পাইছেন আমার কথা শুনে। যখন মজা পাইছেন তোরা আমার গল্পের মধ্যে আবার আমাকে প্রশ্ন করছেন, যে কারণে আই ওয়াজ ভেরি কমফোর্টেবল ইন মাই ইন্টারভিউ এন্ড আই এনজয়েড দ্য ফুল সেশন। ইন্টারভিউ দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মনে হয়েছে যে আই এম গোয়িং টু গেট অ্যাডমিটেড। এবং সাব্বির স্যারকে আমি বলছি যে স্যার আমার মনে হয় হয়ে যাবে। স্যারের সঙ্গে আমার ইনডিরেক্টলি তখন কয়েকবার কথা হয়েছে ফোনে এবং হোয়াটসঅ্যাপে। বলছি স্যার আমার মনে হয় ডাক পড়বে। তো তখন আমি আমার বার্মিংহামে অ্যাডমিশন নিয়ে নিয়েছি। বার্মিংহামে অ্যাডমিশন নেওয়ার আগে স্যারের সঙ্গে আমি পরামর্শ করছি যে স্যার কি করা যায়, ওখানে দুইটা অপশন আছে, আমি কোনটা নিব। তো বুয়েটের পরীক্ষাটা যদি আমি বলি, বুয়েটের পরীক্ষা কিন্তু সেম ছিল। আমি পরীক্ষা দিতে আসছি একা একা, আমার সঙ্গে কিন্তু কেউ নাই তখন ঢাকায়। এবং আমার 10 মিনিট লেট হয়েছিল ইন্টারেস্টিংলি। আমাকে ওই তখন এখন যেখানে শাহবাগ থানাটা আছে ওখানে রিক্সা, ও পর্যন্ত রিক্সা আসে, ওখানে আমাকে নামাই দিচ্ছে। না, হ্যাঁ ওখানে আমাকে না, আরেকটু সামনে টিএসসি ক্রস করে আমাকে নামাই দিচ্ছে, রিক্সা এরপরে যাবে না, কারণ ওখানে ব্যারিকেড দেয়া আছে। তো ওখান থেকে আমি যখন দেখতেছি আমার এক্সাক্ট টাইম হয়ে গেছে, পরীক্ষার টাইম। এবং চিন্তা করেন যে এই লেট হওয়া মানে কিন্তু অনেক সময় পরীক্ষা হলে ঢুকতে দেয় না। তো আমাকে বলছে যে তুমি দেরি করলে কেন। আমি বললাম যে সরি, আমাকে আর যেতে হবে। তো ওরা আমাকে আর হেল্প করছে, যে আর্কিটেকচার বিল্ডিং আমার সিট পড়েছে 504-এ, আমার মনে আছে 504 নাম্বার রুম। তো আমাকে হেল্প করতেছে যে এইদিকে যাও। এখন 504 মানে কিন্তু 5 তলায়,
আমি তখন গ্রাউন্ড ফ্লোরে, আমাকে তখন জি বলছে তুমি এই যে এইদিকে লিফটে ধরো। এবং স্টাফরাও খুব হেল্পফুল ছিল। আলটিমেটলি দেখেন আমি 10 মিনিট পরে পরীক্ষায় ঢুকছি, পরীক্ষার হল থেকে বের হয়ে আমি ক্যালকুলেশন করে দেখলাম আমি যতটুকু মার্কসে অ্যান্সার করছি তাতে আমার চান্স হয়ে যাবে। আমাকে বলেছে দোস্ত পরীক্ষা কেমন হয়েছে, আমার ক্লাসমেটরা জিজ্ঞেস করছে, কলেজের ফ্রেন্ডরা। আমি বললাম যে যে পরীক্ষা দিচ্ছি তাতে হয়ে গেছে, টেনশন নাই। মানে এই যে মানে খুব খুব সিম্পল ছিল। তো এটাকে আসলে বড় করে দেখার কিছু নাই, যেটা একটু আগেই বললাম যে হ্যাপিনেস ইজ এ চয়েস। সো মাই রাইট চয়েস ইজ হ্যাপিনেস। এটা যেখানেই পড়ি, যেখানেই কাজ করি, অলওয়েজ উই হ্যাভ টু বি interested to bring the happiness in our own life, as well as, and now the second point, as well as to other lives. So let's say আমার সঙ্গে যারা কানেক্টেড, আমার ফ্রেন্ডস, ফ্যামিলিজ, সোসাইটি, কমিউনিটি, তাদেরকে হ্যাপি রাখা, এবং না এটাই হচ্ছে আমার লাইফের মতো। না গ্রেট একজন এন্টারপ্রেনারের জন্য একজন যে কোনো একজন মানুষের জন্য আসলে সফলতাটা তো সে আসলে হ্যাপিনেসের জন্যই চায় আমার মতে আর কি সো এই সফলতার সাথে সাথে যদি হ্যাপি সবসময় থাকা যায় ওয়াই নট দ্যাটস অফকোর্স ওয়ান্ডারফুল জার্নি আমরা একটু করে শুনলাম তো আমরা চলে যাই আমাদের সাব্বির আহমেদ চৌধুরী ভাইয়ের কাছে হি ইজ এক্সপার্ট অফ আইটি ই-কমার্স টেকনোলজি সো আমরা আসলে জানতে চাই আমাদের এই শোতে একটা কোয়েশ্চেন থাকে যে ডিজিটালাইজেশন বা ডিজিটাল বিজনেস ইয়াং এন্টারপ্রেনার্সদের ইনভলভমেন্ট এটা আসলে কতটা ইম্পর্টেন্ট প্রথমত হচ্ছে যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি গ্রোয়িং লাইক উইথ টেকনোলজি অলওয়েজ যেটাকে আমরা আসলে কল্পনা করা সম্ভব না এটা ছাড়া সো আমরা যদি আমাদের বাংলাদেশের এন্টারপ্রেনারদেরকে চিন্তা করি সেই সেন্সে সো আপনারা আসলে এটাকে কতটা ইম্পর্টেন্স দিতে চাইবেন স্যার অফকোর্স আপনার লেকচারে এগুলো থাকে সো আমরা আপনার থেকে একটু শুনবো প্লিজ সাব্বির আহমেদ আচ্ছা, এখন যেটা হচ্ছে বাংলাদেশে এই বিজনেসের একটা কালচার শুরু হয়েছে, যেটা হচ্ছে আমরা এটা দেশীয় প্রেক্ষাপট থেকে এটা আন্তর্জাতিক পরিমণ্ডলে কিন্তু ছড়িয়ে দিতে এখনো পর্যন্ত পারিনি। রাইট আমাদের যেটা হচ্ছে এখন আমাদের ইন্ডাস্ট্রিটা হচ্ছে লোকাল কনটেক্সটে হয়তো আমরা কিছু পণ্য বিক্রি করতেছি, আবার এতে কিছু সমস্যা এবং কিছু সুবিধাও আছে। যেমন যে তরুণরা এই উদ্যোগ হিসেবে কাজ করতেছে তারা অনেকেই কিন্তু ট্রেডিশনাল বিজনেস মডেলে কিন্তু সাস্টেইন করতো না, কারণ এখানে হচ্ছে কিছু অনেক ইনভেস্টমেন্ট দরকার, একটা প্রিমিসেস দরকার, কিছু ট্রেড লাইসেন্স, এই ধরনের কিছু ইস্যু দেয়, তাদের মধ্যে এই আগ্রহটা কিন্তু তৈরি হতো। আর কিন্তু ই বিজনেসের প্যাটার্নটা কিন্তু ভিন্ন। জি এখানে হচ্ছে তাদের খুব বেশি ফিজিক্যাল স্পেস লাগতেছে না, খুব বেশি ইনভেস্টমেন্ট লাগতেছে না। জাস্ট হচ্ছে তারা কোনো একটা ওয়েব প্ল্যাটফর্মে কমিউনিকেশনটা যদি এস্টাবলিশ করতে পারে এবং তারা ই মার্কেটিং এ যদি সফলতা দেখাতে পারে, তাহলে তাদের বিজনেস কিন্তু এক্সপান্ড করে যাচ্ছে। এবং এখানে যেটা হচ্ছে ওই যে আইনগত খুব বেশি যে ঝামেলা, ট্রেড লাইসেন্স এই সেই, তারপরে লোকেশন এই জায়গাগুলো থেকে কিন্তু তারা অব্যাহতি পাচ্ছে। কিন্তু যে প্রবলেমটা হচ্ছে এখানে কিছু প্রবলেম এখনো সাস্টেইন করতেছে। ওর বড় কারণ হচ্ছে আমাদের দেশের ইন্টারনেটের যে ব্যান্ডউইথ বা নেটওয়ার্ক কানেক্টিভিটি সেটা স্ট্রেংথ অনেক কম। ফলশ্রুতিতে অনেক ক্ষেত্রে রুরাল এরিয়াসে তাদের যে জিনিসটা পৌঁছাতে পারতেছে না। আরেকটা হচ্ছে ডেলিভারি চ্যানেল। ডেলিভারি চ্যানেল এখানে যত স্মুথ, যেমন ইউকেতে আপনি দেখতেছেন যে কোনো জায়গায় ইন্ডিয়া থেকে অথবা স্কটল্যান্ডে মধ্যে নেক্সট ডে ডেলিভারি হয়ে যাচ্ছে। জি অথচ বাংলাদেশের ভূখণ্ড অনেক ছোট হওয়ার পরও এই যে ধরেন চট্টগ্রাম থেকে পঞ্চগড় এই জায়গায় একটা ডেলিভারি দিতে কিন্তু আমরা কিন্তু গ্যারান্টি দিতে পারতেছি না যে নেক্সট ডেলিভারি হবে কি হবে না। এই ধরনের সমস্যাগুলো কিন্তু আমাদের এই বিজনেসকে কিছুটা হলেও বাধাগ্রস্ত করছে আর কি। রাইট আর আরো কিছু বিষয় আচ্ছা আমরা পরে আরো ডিটেলস আলাপ জি কন্টিনিউ ধন্যবাদ করবো। আসলে যেটা ইম্পর্টেন্ট ইস্যুস আমরা জানতে পারলাম আসলে ডিজিটালাইজেশনটা কারেন্ট ওয়ার্ল্ডের জন্য ভেরি নেসেসারি সো আমরাও সেই হিসেবে আমি একজন উদ্যোক্তা হিসেবে এখানে আমাদের ই কমার্স রান করছি ব্রিটিশ মার্কেট প্লেস সো আমি আসলে সেই ডিফিকাল্টিসগুলো বাংলাদেশি হিসেবে অনেক কিছুই আমার ফেস করতে হয় আর সেই জন্যই আমরা আসলে এই শোয়ের থ্রোতে আমরা চাই যে আমার মতো হাজার হাজার লাখো এন্টারপ্রেনার্স আছে যাদের হেল্প হতে পারে আসলে টু গো হেড কন্টিনিউ দ্য জার্নি অ্যান্ড সাকসেসফুল হওয়ার জন্য সেজন্য আপনাদের ওপিনিয়ন বা থটস আমরা নেই
সো আমি এখন যেতে চাই আমাদের গেস্ট খালেদ রেদওয়ান চৌধুরী ভাইয়ের কাছে। আপনি যদি প্র্যাকটিক্যালি তো মানুষ সবাই বিজনেস করছে, তো একটা বিজনেসের জন্য আসলে একাডেমিক অথবা প্র্যাকটিক্যাল সেই নলেজটাকে যদি আপনি এন্টারপ্রেনারদের জন্য বলতে চান, সেটা আসলে কি ধরনের নলেজ আসলে তার গ্যাদার করা উচিত, বা কি ধরনের নলেজ তাকে প্র্যাকটিক্যালিও হেল্প করতে পারে, যদি আমরা একটু শুনি প্লিজ। আম, আমি আসলে তো ব্যবসা করতে সাথে জড়িত না, বা আমি এই জন্য আমরা একাডেমিক entrepreneur কোশ্চেন না। ধরে গেছিলাম। জি তবে আমি আমার কমন সেন্স থেকে কিছু কথা বলতে পারি। সেটা হচ্ছে প্লিজ। গিয়ে যে আম, একজন এন্টারপ্রেনার হবেন, ওনাকে আগে আসলে বুঝতে হবে যে উনি যেই বিষয়ে বা যেটা নিয়ে উনি এন্টারপ্রেনারশিপ করতে চাচ্ছেন সেটার মার্কেট কন্ডিশন কিরকম, এবং সেটার আসলে মানে আর কি রিস্ক কেমন, সেটার সম্ভাবনা কিরকম, এই জিনিসগুলো আসলে আগে থেকে বিবেচনা নিয়ে চিন্তা করতে হবে, মানে আগে থেকে বিবেচনা নিয়ে আগাতে হবে। আর টেকনিক্যাল নলেজের কথা বলতে গেলে টেকনিক্যাল নলেজ তো অবশ্যই ইম্পর্টেন্ট, তবে টেকনিক্যাল নলেজ আসলে বিশেষ করে বাংলাদেশের মতো দেশের রেসপেক্টে এটা কতটুকু মানে কাজে দেয়, সেটা একটা আসলে চিন্তার বিষয়। কারণ আপনি যদি আসলে আমাদের মানে সফল ব্যবসায়ী বা এন্টারপ্রেনারদেরকে দেখেন, আহ, সবাই না হলেও অনেকেই কিন্তু আপনার মানে তাদের যে খুব বেশি টেকনিক্যাল নো হাউ ছিল সেটা আমি বলবো না। টেকনিক্যাল নো হাউ ইম্পর্টেন্ট, বা ধরেন আপনি যদি আহ, ধরেন মাইক্রোসফটের যে বিল গেটস, ঠিক আছে, বিল গেটস যদিও এটা এই উদাহরণটা খুব ক্লিশে, কিন্তু মানে কি আপনারা জানেন যে বিল গেটস কিন্তু ওনার পড়াশোনা শেষ করেন নাই, আহ, এবং পড়াশোনা করা অবস্থাতে উনি আসলে ব্যবসায় জড়িত হয়ে যান। আম, তো আসলে দেখা যায় যে আমার কাছে মনে হয় যে আসলে এন্টারপ্রেনার হওয়ার জন্য আপনাকে আসলে বুঝতে হবে যে মানে আপনাকে একটু দূরদর্শী হতে হবে, যে আপনাকে বুঝতে হবে যে কোন ক্ষেত্রটায় আপনার ভালো করা সম্ভব, কোন ক্ষেত্রটায় সামনে অনেক বেশি অপরচুনিটি আসবে, আহ, এই জিনিসগুলা। আর এর বাইরে ধরুন আম, ধরেন আপনি যদি কোনো কিছু ইনোভেট করে থাকেন, যেটা এই সমস্ত দেশে বিশেষ করে পাশ্চাত্যে, বিশেষ করে আপনার ধরেন আমেরিকা বিশেষ করে ইউরোপ তো টু সাম এক্সটেন্ট, আহ, অনেকে দেখা যায় যে ইউনিভার্সিটির একাডেমিক থাকেন, তারা দেখা যায় যে তাদের রিসার্চের উপর বেস করে অনেক সময় স্পিন আউট কোম্পানি করেন। তো সেটাও এক ধরনের এন্টারপ্রেনারশিপ, এবং এটা কমপ্লিটলি নলেজ বেসড এন্টারপ্রেনারশিপ। তো উম, এইসব এই ধরনের এন্টারপ্রেনারশিপ এখন আমাদের দেশে সেই অর্থে গড়ে ওঠে নাই, এবং এটা মেইন কারণ আমি মনে করি যে আমাদের নীতিগত সহায়তার অভাব। এবং আমার মনে হয় এই ব্যাপারে গভর্নমেন্ট আসলে একটা লেভেল প্লেইং গ্রাউন্ড সৃষ্টি করতে পারে। জি এই তো আমি এতটুকু বললাম। না, আর কি ধন্যবাদ। বলতে কোর পয়েন্টসগুলোই আমরা শুনলাম আপনার থেকে, একাডেমিক্যালি বা টেকনিক্যালি যেভাবে বলা উচিত। সো আই অ্যাবসলিউটলি অ্যাগ্রি। আমাদের দেশের তো পলিটিক্যালিও অনেকটা ডেভেলপড হইতে পারে না এখন পর্যন্ত, যেই জন্য আমাদের আসলে পলিটিক্যাল গভর্নমেন্ট থেকে যে সাপোর্টগুলো একজন এন্টারপ্রেনারের জন্য হওয়া উচিত, সেই সাপোর্টগুলো আসলে এন্টারপ্রেনাররা পায় না। এটা হচ্ছে আমার বিশ্বাস, আসলেই পায় না। সো এই জায়গাগুলোতে আমরা চাই যে আপনাদের মতো যারা আছেন দেশের বাহিরে এসে ভালো ভালো পজিশনে, এগুলোতে আপনারা কন্ট্রিবিউট করবেন, দিক নির্দেশনা দিবেন, সাপোর্ট করবেন। দেশের হাজার হাজার এন্টারপ্রেনাররা বাহিরের দেশে আসবে, নিজেদের বিজনেস এস্টাবলিশ করবে, ব্র্যান্ড এস্টাবলিশ করবে, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে, অফকোর্স। তো আমি আপনার কোয়েশ্চেনের সাথে রিলেট করে আমরা আমিনুল ইসলাম রানার কাছে চলে যেতে চাই, যে আমরা যদি চাই যে একজন এন্টারপ্রেনার সাপোর্টে আপনার কি ধরনের সাপোর্ট আপনি করতে পারেন, এটার সাথে একটু রিলেট করতে পারি। যে আমরা দেখি যে খুবই অ্যাক্টিভ, যেহেতু আমিনুল ইসলাম আমার ফেসবুকেরও ফ্রেন্ড, দেখি খুবই অ্যাক্টিভিটিস, হ্যাঁ, স্টুডেন্টসদের উদ্দেশ্যে বা এন্টারপ্রেনার্সদের উদ্দেশ্যে। সো আসলেই এন্টারপ্রেনার্সদেরকে আপনি আসলে কিভাবে সাপোর্ট করার ইচ্ছে থাকে আপনার, সেটা বাংলাদেশি হলে দেশের বাহিরে থেকে কিভাবে
করতে পারেন, পসিবল ওয়েজগুলো কি কি, বা আসলে সেভাবে আপনারা করতে চান কিনা, প্লিজ। থ্যাংক ইউ অ্যাগেইন। হ্যাঁ, এখানে আসলে আমার অবজারভেশন বলে যে অনেক কিছু করার আছে। যেমন ধরেন আমি যদি যুক্তরাজ্যের প্রেক্ষাপটে বলি, যে এখানে আমাদের ফার্স্ট জেনারেশন যখন আসে, তখন তাদের আগমন কিন্তু যে অনেক এলিট ক্লাসের হিসেবে আগমন হয়েছিল তা না। তারা এসছে একটা সার্টেইন পেশাকে কেন্দ্র করে, এবং সেটা বেশ ভালোই করেছে তারা, ওখানে তারা সফল। তাদের জেনারেশনের তুলনায় দে আর সাকসেসফুল। তারপর সেকেন্ড জেনারেশনে কিন্তু সেটা আরেকটু ছড়িয়ে গেছে, সেটা রাসেল ভাই আপনি জানেন, আপনি ব্রিটিশ চেম্বার অফ কমার্সেও একজন অ্যাক্টিভ মেম্বার। জি তো সেকেন্ড জেনারেশনের যে কাজগুলো প্রপার্টি সেক্টরে, লিগাল সেক্টরে, কিংবা মানে আমি যদি বলি আমাদের হসপিটালিটি, ফুডস এর বাইরে যে অনেকগুলো সেক্টরেই ফ্লারিশ করছে, কিন্তু এই উদ্যোগগুলো সম্মিলিত না। যেমন আমরা যদি হোয়াইট চ্যাপেলে যাই, আমরা হয়তো কয়েকশো বাংলাদেশি রিটেল শপ দেখবো, তাই না? রিটেল শপ রাইট। কয়েকশত, এবং ইস্ট লন্ডনে হয়তো কয়েক হাজারও হয়ে যেতে পারে। হুম নাও ইমাজিন একটা চেইন শপের কথা, যে হুম আজদার, আমি যদি আজদাকে এখানে একটা রেফারেন্স হিসেবে, এক্সাম্পল হিসেবে আনি, আপনি দেখেন এটা ওনার কিন্তু দুইজন পাকিস্তানি, জি দুই ভাই। আরো তাদের শেয়ার হোল্ডার আছে, হুম বাট ওয়ান অফ দ্য দুইজন মেজর শেয়ার হোল্ডার হচ্ছে দুই হ্যাঁ, পাকিস্তানি। লিডিং ডাইরেক্টর। তা আমরা তো ইস্ট পাকিস্তানের পার্ট। রাইট। এখন আমাদের মধ্যে কয়েকটা পয়েন্টকে যদি আমরা একটু চিন্তা করি, ফার্স্ট অফ অল একটা ইউনিটির সঙ্গে সঙ্গে ট্রাস্ট। ধরেন এই যে আপনি ব্রিটিশ মার্কেট প্লেসটা শুরু করলেন, এটার একটা বড় পারপাস আছে। আমি যেহেতু আপনাকে পার্সোনালি চিনি, আই নোজ দ্য পারপাস। হুম এখন এই পারপাসটার সঙ্গে সঙ্গে যত বেশি মানুষ আসবে, এখান থেকে পারচেজ করবে একটা গ্রুপ হচ্ছে এখানে শেয়ার হোল্ডার হবে। শুধুমাত্র এটা তো বাংলাদেশি কমিউনিটির জন্য না, এটা না, তো অল ওভার দ্য ইটস ইউকে যে কোনো মানুষই এখান থেকে পারচেজ করতে হ্যাঁ পারে। আমি যদি এই প্রোডাক্টটাকে, এই ব্রিটিশ মার্কেট প্লেসটাকে একটা ব্র্যান্ড হিসেবে অ্যামাজনের সঙ্গে, ইবের সঙ্গে, টেমুর সঙ্গে যদি আমি কম্পেয়ার করি, তাহলে আমার উইকনেস গুলো কোথায়? আমার উইকনেস হচ্ছে ফার্স্ট অফ অল ইউনিটি। উই নিড টু বি মোর ইউনাইটেড। সেকেন্ড অফ অল আমাদের আরো সাপোর্ট লাগবে, শেয়ার হোল্ডার লাগবে, ইনভেস্টমেন্ট লাগবে। থার্ড অফ অল ট্রাস্ট বিল্ড করতে হবে, যে একটা ব্র্যান্ড যখন 50 ইয়ার্স, 60 ইয়ার্স, 70 ইয়ার্স, 100 ইয়ার্স পর্যন্ত যায়, যে হুম ট্রাস্ট বিল হয় জি কনজিউমারের মাঝখানে, হুম কাস্টমারদের মাঝখানে, তখন শুধুমাত্র কিন্তু ডিরেক্ট বায়ার যে আমার প্রোডাক্ট কিনবে তা না, ওখান থেকে অনেক ইনডিরেক্ট বায়ার আসবে, ট্রু। ওই শুনে শুনে আসবে, না এই প্রোডাক্টটা তো ভালো, এদের সার্ভিস হুম তো ভালো। হুম হুম তো হুম এই জায়গাটা আমরা মনে হয় পিছিয়ে আছি। আমি এখন যে হুম অর্গানাইজেশনে কাজ করি, আমি কয়েকটা অর্গানাইজেশনে কাজ করি, এর হুম মধ্যে একটা বড় অর্গানাইজেশন হচ্ছে বেকার হিউজ। নামটা বলা ওকে, নো প্রবলেম, বলতেই পারি। জি সেই এরা কিন্তু বিলিয়ন, মানে ইউনিকর্ন টাইপের একটা হুম অর্গানাইজেশন। হুম 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 তো বিলিয়ন, ওদের রিটার্ন হচ্ছে, মানে যদি ইয়ারলি ট্রানজাকশন বলি, মোর দেন 34 বিলিয়ন US ডলার, এবং তাদের অপারেশন 120 কান্ট্রিজে। ওখানকার এমপ্লয়ীদের মাঝখানে আমি 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 এখন যে অফিসে আছি, সেখানে বাংলাদেশি আমি আমি সহ আরেকজন আছে, কিন্তু আপনি যদি ওভারসিজ স্টাফ দেখেন, 80% স্টাফ হচ্ছে আমাদের ইন্ডিয়ান। ওয়াও এখন রিজনটা কি? রিজন হচ্ছে, এবং মোস্ট ইন্টারেস্টিংলি তারা কিন্তু অফিসে কাজ করতেছে না, রিমোটলি, হুম বেঙ্গালুর থেকে, মুম্বাই থেকে তারা এখানে রিমোট সার্ভিসে কাজ করছে। রিমোট আইটি সার্ভিসে কাজ ইঞ্জিনিয়ার, করছে, হ্যাঁ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ডেভেলপার, ডিফারেন্ট ডিফারেন্ট মার্কেটিং এক্সিকিউটিভ, আরো অনেকগুলো সেক্টর আছে। তো এখন আমাদের জায়গাটা আমরা কোথায় পিছিয়ে আছি, আমি যেটা দেখি সেটা হচ্ছে, ধরেন বাংলাদেশে বসে আমরা যদি 100 জন ছেলে ফেলেকে ট্রেন করি, যে এদেরকে আমরা এমন ভাবে ট্রেন করব, ওরা আইদার বাংলাদেশে বসেই রিমোট জব করবে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলোতে, অথবা তারা ওভারসিজে ফ্লাই করে এরকম মাল্টি ন্যাশনাল অর্গানাইজেশন গুলোতে ভালো ভালো পজিশনে যাবে। তো এইটার জন্য কিন্তু ইনিশিয়েটিভ লাগবে, কারণ আমাকে জানেন, আমি আমি এখানে কিন্তু এমনি এমনি চাকরি পাই না, আমাকে আমার পাকিস্তানি এক বন্ধু চাকরি দিয়েছে, তার রেফারেন্সে আমার চাকরি হয়েছে। এখন ইমাজিন যে আমার ওই বন্ধুটা ওখানে না থাকলে জীবনেও আমার চাকরি হতো না, আমি 99% শিওর। হুম 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 হ্যাঁ, হয়তো যদি ধরেন একেবারে যে মানে হয় না তা না, ইটস বিন আমাদের অনেক ভাইয়া স্মুদার গুগলে কাজ বিকজ অফ করছে, ইউর মাইক্রোসফটে ফ্রেন্ড। করছে, হ্যাঁ, বাট দ্যাট ইজ ফ্রেন্ডের রেয়ার কারণে। কেস। ইন হুম জেনারেল হয় না। কিন্তু ওখানে কেন শত শত আমাদের পাশের দেশের লোকজন শত শত কেন? রিজন হচ্ছে দে মেইনটেইন এ চেইন। এই চেইনটা নট অনলি যে কর্পোরেট চেইন, ইটস এ ট্রেনিং চেইন, রিক্রুটমেন্ট চেইন, অন দ্য আদার হ্যান্ড প্রফেশনাল চেইন, নেটওয়ার্ক চেইন। এটা তারা মেইনটেইন করে, এবং অ্যাজ এ হোল দে আর ডুইং গুড। এখন আমি কি তাদেরকে দেখে জেলাস ফিল করবো? নো। হোয়াট ক্যান আই লার্ন ফ্রম দ্যাম? দ্য লার্নিং ইজ, আমরা যদি আমাদের দেশের কথা ভাবি, আমাদের কমিউনিটি লোকজনের কথা ভাবি, আমরাও সিমিলার ইনিশিয়েটিভ নিতে পারি,
নিয়ে তাদের আমাদের নেক্সট জেনারেশনকে আমরা হয়তো এইসব সেক্টরে নিয়ে আসতে পারি। তো এইটাই হচ্ছে মানে এজ এ হোল আমার আমার সামারি। এবং অন দ্য হুম আদার হ্যান্ড আমরা এখনো কিন্তু বুকিশ নলেজে আটকে আছে। ফর এক্সাম্পল হুম আজকে ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে, আমি এই চাকরিটা ছেড়ে দিচ্ছি। হুম আমার লাস্ট ডেট হচ্ছে 1 অক্টোবর, 2 অক্টোবর আমি আইটি ইউনিভার্সিটিতে জয়েন করতেছি। হুম 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 তো 1 অক্টোবর আমি ছেড়ে দিব। এবং ইন্টারেস্টিংলি এখানে আগে 5 জন ইঞ্জিনিয়ার কাজ করতো। এখন কোম্পানি কস্ট কাট করার জন্য, যেহেতু টেকনোলজি ডেভেলপ হচ্ছে, তারা কস্ট কাট করতে করতে ওখানে একজন ইঞ্জিনিয়ারকে রাখছে এবং আমি সেটা। এখন আমি আমি প্ল্যান কি করতেছি যে আমি চাই আমার কমিউনিটির কোনো একজনকে ওখানে আমি বসাইতে। ওয়াও আমি প্রায় 10-12টা সিভি পেলাম। ওকে 10-12টা সিভি পেলাম ইন্টারেস্টিংলি রাসেল ভাই। বিলিভ মি, আমি যখন প্রশ্ন করি তোমরা যে আইটি ইঞ্জিনিয়ার হিসেবে কাজ, can you tell me what is the difference between router and switch? Very basic question. আচ্ছা বলতেছে ভাই এটা তো পড়ছিলাম অনেক আগে, নেটওয়ার্ক প্রোগ্রামিং এ, ভুলে গেছি নেটওয়ার্কিং এ পড়ার সময়। আচ্ছা তুমি কি জীবনে কোনোদিন সুইচ হাতে নিছো? মানে সুইচে কি কি থাকে? সুইচ তো কখনো হাতে নেই নাই। এটা, আপনি একজন কম্পিউটার সায়েন্সের গ্রাজুয়েট, সুইচ হাতে নেন নাই। নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং এর ফান্ডামেন্টাল জিনিসই তো পোর্ট সুইচ দিয়ে শুরু হবে প্র্যাকটিক্যাল ক্লাস। তো এখন এই জায়গাগুলো আমরা পিছিয়ে আছি। এটা কিন্তু কারো দোষ না, মানে না ধরেন না ওটা না আমার দোষ না, ওটা ওই স্টুডেন্টের দোষ না, দোষ হচ্ছে আমাদের সিস্টেমের। এখন ট্রু আমি জানি যে এই দোষটা হচ্ছে সিস্টেমের। আমি এটা কোত্থেকে শিখেছি? ধরেন হুম আমি প্র্যাকটিক্যাল ফিল্ড থেকে শিখেছি। সাব্বির স্যার এই দোষটা জানেন, আমাদের রেদওয়ান ভাই জানেন। এখন এটা জানলে কি শেষ হয়ে গেল? আমি জানি, এর মানে এখন সমাধান খুঁজতে হবে। সমাধানটা কিভাবে আসবে? সমাধান আসবে আমাদের এইটা যে প্রচলিত পদ্ধতি আছে সেখানে, নীতি আছে, যারা কাজ করে তাদের সঙ্গে বসে যে লেটস মেক এ সলিউশন ফর দ্য নেক্সট জেনারেশন, দেন রাইট প্রবাবলি উই ক্যান চেঞ্জ রাইট আওয়ার সোসাইটি, হুম হুম আওয়ার কমিউনিটি। না সরি, ধন্যবাদ আই মেড ধন্যবাদ এ লঙ্গার অ্যান্সার। আমিনুল ইসলাম আই থিঙ্ক না না ওয়েল এক্সপ্লেইনড আমরা আসলে অনেক কিছু বলার ছিল কিন্তু আসলে ডিজিটালি আমরা আসলে কি বলে শোতে জয়েন করার কারণে হয়তো অনেক কিছুই ফিল করাতে পারছি না দর্শকদেরকে তো যাই হোক আমি দুটো কোয়েশ্চেন একসাথে রাখবো আমাদের সাব্বির আহমেদ ভাইয়ের কাছে যে বাংলাদেশে তো কারেন্টলি ইন্টারিম গভর্নমেন্টের যেই পিরিয়ড চলছে তাছাড়া ডক্টর ইউনুস হি ইজ অলওয়েজ সেইং লাইক জাস্ট ক্রিয়েট জব ডোন্ট গো ফর জব সো আসলে বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টে আমরা আসলে বাংলাদেশকে কিভাবে পাবো একজন এন্টারপ্রেনারের জন্য আসলে এটা সম্ভব কিনা যে বাংলাদেশের প্রত্যেকটা ইয়াং এন্টারপ্রেনার শুধু স্বপ্ন দেখবে যে আমরা জব ক্রিয়েট করব বাকিদের জন্য যদি একটু বলেন প্লিজ সাব্বির আহমেদ আচ্ছা, হ্যাঁ, আমার মনে হয় যেহেতু ডক্টর ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিছেন, এখন যে জিনিসটা হচ্ছে এন্টারপ্রেনার এবং সোশ্যাল বিজনেসের একটা কনসেপ্ট বাংলাদেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। এখন আমাদের ট্রেডিশনাল মাইন্ডসেট কি ব্যবসা করবো, প্রফিট করবো, এই মাইন্ডসেট থেকে কিন্তু আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমরা কি করবো, এটা কমিউনিটিকে কন্ট্রিবিউট করার জন্য অথবা কোনো লোকাল প্রবলেমকে অ্যাড্রেস করার জন্য কিন্তু আমরা বিজনেস করতে পারি। যেমন মনে করেন ওই যে আমরা এতদিন পলিথিন ব্যাগ ইউজ করতাম, এটাকে যদি আমরা সরিয়ে দিই, আমরা কাগজ অথবা পাটে চলে যাই, তাহলে আমাদের একটা গুরুত্বপূর্ণ শিল্প, পাট শিল্প আবার একটা পুনরুজ্জীবিত হবে। এবং এই শিল্পের সাথে সাথে অনেক নতুন উদ্যোক্তা কিন্তু বেরিয়ে আসবে, তারা হয়তো পাটের ব্যাগ বানাবে বা রড বানাবে। এখন যে জিনিসটা হচ্ছে এই জিনিসটাকে আমাদের লোকাল পার্সপেক্টিভ থেকে ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভে পৌঁছায় নিতে হবে। আমার সবচেয়ে বড় আপত্তির জায়গাটা হচ্ছে গ্লোবালি আমরা কোনো ব্র্যান্ড তৈরি করতে পারি না। এই যে ইউকেতে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, এসবের পরিচয় কি? ইন্ডিয়ান রেস্টুরেন্ট অথবা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট অথবা সাউথ এশিয়ান রেস্টুরেন্ট। এমন কোনো রেস্টুরেন্ট নাই যেখানে বাংলাদেশি রেস্টুরেন্ট হিসেবে সেটা পরিচিতি পেতে চায়। সে ধরনের কিন্তু এস্টাবলিশমেন্ট নাই প্রথম দিন রিপ্রেজেন্টেশন হয়তো নাই একটা প্রবলেম ফেস করবেন, কিন্তু 8-10 বছর পর যেটা হবে, বাংলাদেশের রেস্টুরেন্টের রান্নার প্যাটার্ন সাউথ এশিয়া বা ইন্ডিয়ান বা পাকিস্তানের রান্নার প্যাটার্ন থেকে ডিফারেন্ট। তখন কিন্তু মানুষ সহজে বলে যে বাংলাদেশি রেস্টুরেন্টে খেতে যাবে। হুম 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 এই যে এই ধরনের একটা এন্টারপ্রেনার একটা রিস্কি ইনভেস্টমেন্ট এবং যখন যাবে, একটা সময় কিন্তু আমরা সাস্টেইন করে যাব। হুম যেমন আমাদের সব আরেকটা যদি দেখি, আমাদের আর&ডি সেক্টর, আমাদের সবচেয়ে বড় উৎসাহ আকর্ষণের জায়গা, আমরা আর&ডি পৃথিবীর বিভিন্ন জায়গায় এক্সপোর্ট করতেছি। কিন্তু যে জিনিসটা হচ্ছে আমাদের ভিশনের একটা সংকট, আমরা কিন্তু ব্র্যান্ড তৈরি করতে পারিনি। আমাদের বড় জায়গাটা হচ্ছে সাপ্লায়ার হিসেবে আমরা কি করতেছি, হয়তো মার্টিন স্পেন্সারকে দিচ্ছি, নেক্সটকে দিচ্ছি, জারাকে দিচ্ছি, H&M কে দিচ্ছি। বাংলাদেশে কোনো ব্র্যান্ড পৃথিবীর কোথাও তৈরি হয়েছে? না আমরা হয় নাই আমাদের মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে। ব্র্যান্ডিং যদি আমরা তৈরি করতে না পারি গ্লোবাল মার্কেটে, এই যে বাংলাদেশি ব্র্যান্ড, এই কনসেপ্টে কিন্তু আমাদেরকে একসময় আসতেই হবে। না হলে ওই যে সাপ্লাই দিলাম, সে সাপ্লাই বন্ধ করে দিল,
তাহলে কি আমি হ্যাঁ, শুধু প্রোডাকশনেই আমার থাকলাম ব্যবসা কি আমরা। শেষ হয়ে যাবে? আমরা হ্যাঁ, বাজারের মালিক হতে আমাদের পারলাম না। সাপ্লাই চেইনে একটা জায়গায় আমরা কন্ট্রিবিউট করতেছি, কিন্তু আমরা এন্টারপ্রেনার হিসেবে নিজেকে কিন্তু বাংলাদেশি এন্টারপ্রেনার এটা কিন্তু আমরা গ্লোবাল মার্কেটে কিন্তু নিজেদেরকে এস্টাবলিশ করতে পারতেছি না। এই জায়গাটায় কিন্তু আমাদেরকে ভাবতে হবে। আমাদের সময় লাগবে। কিন্তু ৫ বছর, ৬ বছর বা ১০ বছর পরে যখন মানুষ দেখবে বাংলাদেশি ব্র্যান্ডে আমরা যাবো। এই জি, মাইন্ডসেট নিয়ে কিন্তু জি। আমাদেরকে আগাতে হবে। জি, এবং ব্র্যান্ডিং এটা মনে হয় ব্র্যান্ডিং এখনই ভাবার সময়। চাই যে ইন্টারিম গভর্নমেন্ট এই সুযোগটাকে কাজে লাগিয়ে এন্টারপ্রেনাররা আসলে আপনার এই ডায়ালগটাকে কাজে লাগাক, আর আমরা সেটার জন্যই বাংলাদেশের সব এন্টারপ্রেনারকে আশা করতে পারি। আমরা আসলে সময়টা খুব স্বল্প হয়ে গেছে আমাদের, বিকজ অফ আমাদের অনেক শুরুই করেছি আমরা লেটে, তো আমাদের সময়টা খুবই কম। আমি আসলেই সরি, আমাদের স্পেশাল গেস্টদেরকে আমি এনাফ টাইম দিতে পারছি না। তো আমি খালেদ ভাইয়ের কাছে যেতে চাই, যদি ছোট্ট করে আমাদেরকে বলতে পারেন। আমি তিনজনের কাছেই 1 মিনিট করে জানতে চাইবো যে বাংলাদেশে অনেক গ্র্যাজুয়েট আনএমপ্লয়েড, আসলে ওনাদেরকে আসলে এন্টারপ্রেনার হওয়ার জন্য যদি ছোট্ট করে কিছু বলেন, যে আসলে আনএমপ্লয়মেন্টটাকে দূর করার জন্য এন্টারপ্রেনার হলে আসলে দেশের সুবিধা, নিজেদের সুবিধা বা গ্লোবাল মার্কেটে ব্র্যান্ড এস্টাবলিশ করার মতো বিশাল জায়গা পড়ে আছে। সর্বোপরি একজন এন্টারপ্রেনার জন্য একটা অ্যাডভাইস দিয়ে যদি আপনি শেষ করেন, আমরা আমিনুল ইসলাম তাছাড়া সাবির ভাই থেকেও একটা করে অ্যাডভাইস নেব। প্লিজ। জি, আসলে কোশ্চেনটা বেশ জটিল, ইন্টারেস্টিং কোশ্চেন। তবে কেউ যদি সত্যি সত্যি এন্টারপ্রেনার হতে চায়, আহ, আমি বলবো যে সব ধরনের অপশন খোলা রাখতে, এটাই। আর স্টে হাংরি, স্টে ফুলিশ। স্টে ফুলিশ। হ্যাঁ, স্টে হাংরি এন্ড স্টে ফুলিশ। ওকে, এটা আমার কথা না, এটা সম্ভবত স্টিভ জবসের কথা। স্টিভ জবসের কথা। জি, জি, ধন্যবাদ খালেদ রেদওয়ান চৌধুরী ভাই। আমিনুল ইসলাম, আপনার যদি কোনো ছোট্ট অ্যাডভাইস থাকে আমাদের এন্টারপ্রেনারদের জন্য। অনেক এক্সপ্লেনেশন তো শুনলামই, কিন্তু যদি পিক পয়েন্টে নিতে চাই, প্লিজ। থ্যাংক ইউ। ছোট্ট করে আসলে অ্যাডভাইস দেওয়ার মতো বয়স হয়নি, সাজেশন দিতে পারি। সাজেশন। সাজেশনের ক্ষেত্রে যেটা মনে হচ্ছে, ইন্টারিম গভর্নমেন্ট ডেফিনেটলি আমাদের একটা স্বপ্নের জায়গা। কারণ আপনারা যদি বাংলাদেশের দিকে তাকান, যে সেক্টর গুলোতে, আমি কিন্তু গতকালকে একটা কপি শেয়ার করেছি এবং আমরা এই কপিটা অনেকেই পেয়েছি, যে আইসিটি ক্ষেত্রে দুর্নীতির শ্বেতপত্র, কত হাজার কোটি টাকা নষ্ট হয়ে গেছে। এখন আপনি যখন একটা ফান্ড পাবেন, বা আমি যখন একটা ফান্ড গ্র্যান্ট নিব বা ইনভেস্টমেন্ট নিব, এটাকে যদি আমরা প্রপারলি ইউটিলাইজ করি অনেস্টি থেকে, তাহলে এখানে দুইটা লাভ। একটা হচ্ছে মানুষ আমাকে সারা জীবন সম্মান করবে, আর যে উদ্দেশ্য নিয়ে আমি ফান্ডটা নিয়েছি, অর্গানাইজেশন তৈরি করেছি, সেটা সফল হবে শত শত পরিবারের এমপ্লয়মেন্টের মাধ্যমে। কাজে আমার কাছে যেটা মনে হয়, মানে এক্সপার্টাইজ তো লাগবেই, অনেস্টি এটার সাথে একটা বড় ভার্চু। অনেস্টির সঙ্গে যদি কাজ করা যায় ডেডিকেশন দিয়ে, সেলফ রেসপেক্টটা সোসাইটি থেকে আসবে, অন দ্য আদার হ্যান্ড আমরা অনেক মানুষের উপকার করতে পারবো। এবং তবেই এই সমাজ, এই মানে যে ইন্টারিম গভর্নমেন্ট, সেটার হাত ধরে পরিবর্তিত হবে। আর না হলে কি হবে, ইন্টারিম গভর্নমেন্ট চলে যাবে, আমরা সেই কয়লার জায়গায় ফিরে যাব, লাউ কদু একই থাকবে, এবং পরিণতি আসলে ভালো হবে না। সো আমার সাজেশন হচ্ছে, লেটস ওয়ার্ক টুগেদার উইথ অনেস্টি টু চেঞ্জ আওয়ার লাইফস। ওকে, ব্রিলিয়ান্ট। সো অনেস্টি ইজ নেসেসারি অ্যাট দ্য এন্ড। সো সাবির আহমেদ ভাই, যদি সাজেশন আর অ্যাডভাইস যদি আপনি একটু বলেন, প্লিজ। আমার যেটা মনে হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে মাইন্ডসেট এবং ভিশন চেঞ্জ করতে হবে। আমি একটা বড় ব্র্যান্ড হাউসে জব করি, এই আমার একটা জব দরকার। এটা থেকে যেটা হচ্ছে, আমি একটা ছোট কাজ করি, কিন্তু আমি নিজে তৈরি করছি। ধরেন আমি হয়তো কিছু কাগজের প্যাকেট বানাই, অথবা মনে করেন আমার এখানে কিছু ধরেন একটা চা স্টল, একটু ডিজাইন আছে, ডেকোরেশন আছে, ধরেন এরকম ছোট ছোট কাজগুলো। কিন্তু আপনি তৃপ্তির জায়গাটা খুঁজতে হবে। আমার সবচেয়ে বড় জিনিসটা খুঁজতে হবে, আমি এই কাজটা করে তৃপ্তি কিনা, লোকে কি বলতেছে তার কিন্তু না। একসময় আমার এই ছোট প্রতিষ্ঠানটা একদিন বড় হবে, কিন্তু শুরু করাটা ইম্পর্টেন্ট। এই শুরু করার জন্য যে সোশ্যাল যে স্টিগমা, এটা থেকে ভেঙে বেরিয়ে আসতে হবে, এবং তার মাইন্ডসেট পারসেপশন যদি চেঞ্জ করা যায়, তাহলে এন্টারপ্রেনাররা সাস্টেইন করতে পারবে। ওকে, ধন্যবাদ তিনজনকেই। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। স্টে হাংরি, অনেস্ট, স্টার্ট সামথিং লাইক ওয়ার ইউ ক্যান হ্যাভ পিস, শান্তি পাবেন যেখানে। সো এমন কিছু দিয়ে আসলে
আমাদের এন্টারপ্রেনারশিপ জার্নি শুরু করা উচিত। আর আমাদের সবারই মনে রাখা উচিত যে অফকোর্স অনেস্টি সব কিছুরই একটা কি পয়েন্ট। তো আমরা সবাই চাই অনেস্ট, সোশ্যাল রেসপন্সিবিলিটি প্লাস সোশ্যাল রেসপেক্ট দুটো যাতে আমরা রিসিভ করতে পারি থ্রু আউট আওয়ার এন্টারপ্রেনারশিপ। সো এটাই যদি আমরা মেকশিওর করতে পারি তাহলে আসলে আমাদের এন্টারপ্রেনারশিপ জার্নির সফলতা আমি মনে করি। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের 3 জন স্পেশাল গেস্টকে সময় দেওয়ার জন্য আমাদের সাথে। আমি জানি আপনারা অনেক দূর থেকে জয়েন করেছেন, এখানে আসা সম্ভব না, বাট আমার শোতে আপনারা পার্টিসিপেট করেছেন। আই এম রিয়েলি গ্রেটফুল। আর আপনাদের অনেক সুন্দর ভবিষ্যৎ কামনা করছি। সাথে সাথে আমাদের দর্শকদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আপনারা এই শোটা এনজয় করার জন্য। ই বিজনেস শো উইথ রাসেল প্রতি সপ্তাহেই বৃহস্পতিবার আমরা আসি কোনো না কোনো একজন গেস্টকে নিয়ে, যাদের উপদেশ বা লাইফ এক্সপেরিয়েন্স আপনাদের ক্যারিয়ারে অনেক বেশি ইম্প্যাক্ট ফেলতে পারে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। ভবিষ্যতে আমরা পরবর্তী এপিসোডে আপনাদের জন্য হাজির হব অন্য কোনো গেস্ট নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।